হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকে আমি তোমাদের জন্য যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো প্রপার ফর্মস অফ ভার্বস, যেটা হচ্ছে আমাদের ইংলিশ গ্রামারের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং ক্লাস 7 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের জন্য কিন্তু এই ভার্বের যে জায়গাটা এটা কিন্তু তোমাদের খুবই প্রয়োজনীয়। সুতরাং তুমি যে ক্লাসেই পড়ো না কেন, তোমাকে কিন্তু প্রপার ফর্মস অফ ভার্বস জানতে হবে, কারণ যে কোনো পরীক্ষায় এই 3টে মার্কস কিন্তু এই প্রপার ফর্মস অফ ভার্বসের জন্য রিজার্ভ থাকে। তো যদি তুমি প্রপার ফর্মস অফ ভার্বসটা, যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া হয়, সাধারণত তোমাকে অপশন দেওয়া থাকবে যেখান থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। যদি এইটা সম্পর্কে তোমার কংক্রিট ধারণা না থাকে তাহলে তোমার অনেক ধরনের কনফিউশন হবে। কনফিউশন এমনিতেও হবে, কারণ এটা এমনই একটা জিনিস যেটা কিন্তু অনেক বাঘা বাঘা মানুষকেও কিন্তু কনফিউজড করে দেয়। ইভেন আমাদেরও কখনো কখনো বেশ কনফিউশন হয়। যেগুলো পড়াবো এগুলো দেখার পর তোমার হয়তো মনে হবে যে কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে এইটার জায়গায় ওইটা হলে ভালো হতো। তো আমি অবশ্যই তোমাদের জন্য সেই সুযোগটা দেব যে তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমাদের যেটা মনে হচ্ছে, কোনটায় যদি মনে হয় যে এটা হয়তো মনে হচ্ছে না, এর জায়গায় অন্যটা হলে ভালো হতো, তোমরা অবশ্যই সেটা লিখো এবং তার সঙ্গে সঙ্গে জানিও যে তোমরা কেন এই অপশানটাকে কারেক্ট বলে মনে করছো। আমি তো অবশ্যই তোমাদেরকে হেল্প করবো, তার সঙ্গে সঙ্গে তোমরাও দেখবে যে তোমাদের কোনো জায়গায় কোনো কনফিউশন লাগছে কিনা। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা মোট বেশ কয়েকটা এখানে সেট করব এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে ডিসকাস করে দেবো প্রত্যেকটা অংশকে যে কেন এইখানে এই অপশানটাকে সিলেক্ট করা হলো। বেশ কিছু জিনিস যেগুলো আমরা প্রত্যেকেই জানি সেগুলো আর বলবো না, কিছু জিনিস যেগুলো কনফিউশন সৃষ্টি করতে পারে সেইগুলো আমি তোমাদেরকে ডিসকাস করে দেব। তো চলো আমরা আজকের ভিডিওটা শুরু করি। তো দেখো, আমাদের প্রথম যে সেটটা সেটা লেখা কমপ্লিট হয়ে গেছে। কি বলছে এখানে দেখে নাও। ইন্ডিয়া, তারপরে দেওয়া আছে ব্র্যাকেটে ক্লেমস, ক্লেম, ক্লেমিং টু বি দ্য লিডার অফ দ্য থার্ড ওয়ার্ল্ড ইন মেনি ফিল্ডস। মানে ভারত নিজেকে তৃতীয় বিশ্বের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে লিডার বলে মনে করছেন। অফ মেনি ফিল্ডস অফ অ্যাক্টিভিটি, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের ক্ষেত্রে সে লিডার হয়ে উঠেছে। বাট ইন ড্যাশ লিটারালি, লিটারেসি, লিটারেট, পার্সেন্টেজ অ্যান্ড স্ট্যান্ডার্ড, অর্থাৎ শিক্ষা যে সাক্ষরতার তার যে পার্সেন্টেজ বা তার যে মান, গুণগত মান, সেই দিক দিয়ে অফ দ্য কান্ট্রি ড্যাশ রিমেইনস ফার বিহাইন্ড আদার্স, এই দিক থেকে কিন্তু ভারত অন্যান্য দেশের থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। দ্য ফাউন্ডিং ফাদার্স অফ ইন্ডিয়ান রিপাবলিক, অর্থাৎ ভারতের যারা যে প্রজাতন্ত্র, অর্থাৎ ভারতবর্ষটা যখন সূচনা হয় তখন যারা এই তার পুরোধা ছিলেন, তার প্রথম সারিতে ছিলেন যেসব আমাদের দেশ বরেণ্য নেতারা, তারা কি করেছেন না, রিগার্ডেড এডুকেশন, তারা শিক্ষাকে ধরেছিলেন কিভাবে অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনপুটস, যে শিক্ষা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা ইনপুট যেটা দিতে হবে ইন দ্য ডেভেলপড প্রসেস, অর্থাৎ দেশের যে অগ্রগতি, এই অগ্রগতির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কিন্তু ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ একটা ইনপুট, গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হচ্ছে এডুকেশন। তো এইটাকে আমরা ফিল আপ করবো এই যে অপশনগুলো আছে এর উপরে বেস করে। তো প্রথম যেটা দেওয়া আছে দেখো ইন্ডিয়া, তারপরে অপশন আছে ক্লেমস, ক্লেম, ক্লেমিং। এর মধ্যে কোনটা নেব? এর মধ্যে যেহেতু দেখো ইন্ডিয়া হচ্ছে একটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, এবং যেটা ইন্ডিয়া এখনো ক্লেম করে চলেছে, বর্তমানকালেও কিন্তু ভারতবর্ষ যে কোনো ফিল্ডে, থার্ড ওয়ার্ল্ডের যে কোনো ফিল্ডে সে কিন্তু লিডারশিপের ভূমিকা নিচ্ছে। এটা আমরা বিভিন্ন সময় কাগজে খবরে দেখতে পাচ্ছি। এরকম নয় যে আজ থেকে 10 বছর আগে নিচ্ছিল, এখন আর ভারত তৃতীয় বিশ্বের মধ্যে প্রথম সারির একটা দেশ নয়, এখনো কিন্তু তাই। সুতরাং যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনাইটের মধ্যে পড়ছে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং আমরা এখানে নেব ক্লেমস, কারণ এর পরে এই এসটা রয়েছে। এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের পরে এস বাই এস যোগ হয়, এবং যেহেতু এখনো পর্যন্ত ইন্ডিয়া সেই স্থানটা বজায় রেখেছে, সুতরাং আমরা নেব এখানে ক্লেমস। ক্লেম বা ক্লেমিংটা নেব না। টু বি দ্য লিডার অফ দ্য থার্ড ওয়ার্ল্ড ইন মেনি ফিল্ডস অফ অ্যাক্টিভিটি বাট ইন, এরপরে আসছে লিটারালি, লিটারেসি এবং লিটারেট।
কিন্তু এরপরে কোন জিনিসটা বলতে চাইছে সেটা হচ্ছে লিটারালি না লিটারেসি না লিটারেট, কোন প্রপার ফর্মটা আমরা নেব এখানে, সেটা হচ্ছে লিটারালি মানে হচ্ছে আক্ষরিক অর্থে, লিটারেসি মানে হচ্ছে সাক্ষরতা এবং লিটারেট মানে হচ্ছে স্বাক্ষর। তাহলে এইখানে আমরা নেব সাক্ষরতার যে হার সেটাকে, তাহলে এখানে আমাদের লিখতে হবে লিটারেসি মানে লিটারেসি পার্সেন্টেজ মানে সাক্ষরতার যে হার অ্যান্ড স্ট্যান্ডার্ড, তার মানে এখানে দুটো জিনিস নেওয়া হবে, একটা সাক্ষরতার যে পার্সেন্টেজ এবং তার যে মান, দুটো ক্ষেত্রকে বিচার করা হবে অফ দ্য কান্ট্রি। এই দুটো জিনিসের জন্য কখনো যদি আমাদের প্লুরাল হয়ে যায়, এই সাক্ষরতার দুটো অংশকে আমরা দেখব, পার্সেন্টেজকেও দেখব এবং স্ট্যান্ডার্ডকে দেখব। এই দুটোকে দেখে রিমেন্ড না রিমেন্স কোনটা করব। তো লিটারেসিকে যদি আমরা দেখি তাহলে আমাদের রিমেন্স করা উচিত, কিন্তু এখানে যেহেতু দুটো অংশ মানে লিটারেসির দুটো পার্টকে আমাদের দেখতে হবে, যে একদিকে তার সাক্ষরতার যে হার আবার আরেকদিকে সাক্ষরতার যে মান, এই দুটো হওয়ার জন্য এটা হয়ে গেল কিন্তু প্লুরাল, এবং প্লুরাল হয়ে গেলে ভার্বের পরে কিন্তু এস বা ইএস হবে না, সেক্ষেত্রে এখানে হবে রিমেন অর্থাৎ রয়েছে, কোন জায়গায় রয়েছে না ফার বিহাইন্ড আদার্স। দ্য ফাউন্ডিং ফাদার্স অফ ইন্ডিয়ান রিপাবলিক মানে ভারতের যারা প্রজাতন্ত্রকে যারা প্রতিষ্ঠা করেছিলেন সেই সমস্ত ব্যক্তিরা তারা কি রিগার্ড না রিগার্ডেড কোনটা হবে, যেহেতু এটা যখন ভারতবর্ষ স্বাধীন হওয়ার কথা বলছেন ফাউন্ডিং ফাদার্স মানে ভারতবর্ষ যখন স্বাধীন হয়ে স্বাধীন ভারতবর্ষের সূচনা হচ্ছে সেই সময়কার কথা, সুতরাং এটা হয়ে যাবে পাস্ট টেন্স, তাই আমরা এটাকে বলবো রিগার্ডেড, তারা মনে করেছিলেন। এডুকেশন as one of the most important inputs in the কি হবে ডেভেলপমেন্ট না ডেভেলপড, তো এইখানে কি হবে না যেহেতু দা রয়েছে একটা আর্টিকেল, তারপরে কিন্তু ভার্বটা হবে না, তারপরে কিন্তু আমাদেরকে নাউন ফর্মটা বসাতে হবে, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট প্রসেস। ইন দা ডেভেলপমেন্ট প্রসেস মানে হচ্ছে যে এগিয়ে চলার যে প্রক্রিয়াটা, ডেভেলপমেন্টের যে প্রক্রিয়াটা, সেটার ক্ষেত্রে এডুকেশন কিন্তু গুরুত্বপূর্ণ। তো এটা হয়ে গেল আমাদের ফার্স্ট সেট, এবারে আমরা করব সেকেন্ড সেট। ওকে, তো আমাদের পরের সেটও রেডি হয়ে গেছে। দেখো এখানে কি আছে, এখানে তিনটে ছোট ছোট পার্টকে আমি নিয়েছি। প্রথমটা রয়েছে দ্য পাবলিক টেস্ট ইজ আর রিকোয়েস্টেড নট টু ওয়াক অন দ্য লন, মানে পাবলিককে অনুরোধ করা হচ্ছে যাতে তারা লনের উপর দিয়ে না হাঁটে, লন মানে যেটা ঘাসের জমি আছে, ঘাস আছে তার উপর দিয়ে যেন না হাঁটে। নাম্বার 2, নান অফ ইউ হ্যাভ হ্যাড ডান দ্য ওয়ার্ক প্রপারলি, তোমাদের মধ্যে কেউই এই মধ্যে এই হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে ফিল আপ করতে হবে যে কাজটা সঠিকভাবে করতে পারোনি। নাম্বার 3, দ্য পোয়েট ড্যাশ ইমপ্রেস বাই দ্য বিউটিফুল সাইট অফ দ্য ফ্লাওয়ার্স অ্যাজ হি ওয়ান্ডার অ্যালং দ্য সাইড অফ দ্য লেক, অর্থাৎ কবি যখন ওই কোন এক বিউটিফুল সাইড অফ দ্য ফ্লাওয়ার অর্থাৎ ফুলেদের সৌন্দর্য দেখে তিনি কিন্তু খুব ইমপ্রেসড হয়েছিলেন, খুব মুগ্ধ হয়েছিলেন, তার ভালো লেগেছিল। অ্যাজ হি ওয়ান্ডার বানান দেখবে WANDER, এই ওয়ান্ডার মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করা, এরই আরেকটা বানান আছে যেটা হচ্ছে WONDER, সেই ওয়ান্ডার মানে হচ্ছে কিন্তু বিস্মিত হওয়া, তো এইটা কিন্তু খেয়াল রাখবে WANDER। আর আরেকটা যে বানান আছে সেটা হচ্ছে WONDER, সেটা মানে হচ্ছে অবাক হওয়া বা বিস্মিত হওয়া। এইগুলোকে আমরা বলে থাকি হোমোফোন, একই ধরনের সমুচ্চারিত কিন্তু ভিন্নার্থক শব্দ। অ্যালং দ্য সাইড অফ দ্য লেক মানে এটা সেই আমাদের ওয়ার্ডসওয়ার্থে সেই ড্যাফোডিল কবিতাটার থেকেই খানিকটা দেওয়া হয়েছে বলে মনে হয়। তো চলো আমরা এটাকে করবার চেষ্টা করি। দ্য পাবলিক ইজ আছে আর আছে, এবার পাবলিক এটা কি হবে, ইজ হবে আর হবে। এই ক্ষেত্রে আমাদেরকে একটু মনে রাখতে হবে যে পাবলিক অ্যাজ এ জেনারেল মানে অ্যাজ এ হোল একটা গোটা ম্যাসকে যদি একই ডাইরেকশন করা হয়, মানে গোটা পাবলিকের যতজন আছে সবাইকেই যদি একই ডাইরেকশন দেওয়া হয় এবং সবাই যদি সেটা মানে, তবে কিন্তু সেই পাবলিককে আমরা সিঙ্গুলার হিসেবে ধরবো। আর যদি এরকম দেখা যায় যে কোন পাবলিকের ক্ষেত্রে এমন কিছু বলা হলো বা পাবলিকের থেকে এমন কিছু এলো যেটা হয়তো এ গ্রুপ অফ পিপল তাতে হয়তো এগ্রিড, কিন্তু অ্যানাদার গ্রুপ অফ পিপল তাতে হয়তো এগ্রিড নয়, মানে তাদের মধ্যে ডিভিশন আছে, তারা মানে ঐক্যমত নয়, সেই ক্ষেত্রে কিন্তু পাবলিককে প্লুরাল ধরতে হবে। এটা অনেকটা সেই কমিটির মতো, কমিটি যদি
কোনো বিষয়ে ঐক্যমত হয়ে সিদ্ধান্ত দেয় তাহলে সেটা হয় সিঙ্গুলার, তখন কমিটি ইজ হয়ে যায়, তখন সিঙ্গুলার ভার্ব দেওয়া হয়। আর কমিটির ভেতর যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ঐক্যমত না হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে প্লুরাল দেওয়া হয়। এইরকম ধরনের যে সাবজেক্টগুলো আছে তাদের ক্ষেত্রে এই কনফিউশনটা দূর করা দিয়ে একটাই পদ্ধতি, সেটা হচ্ছে যদি সবার জন্যে ওই পাবলিকের সবার জন্য একই নিয়ম হয় তাহলে পাবলিককে সিঙ্গুলার হিসাবে ধরবো, আর যদি এদের জন্য ভিন্ন ভিন্ন আলাদা আলাদা ব্যবস্থা থাকে তাহলে কিন্তু আমরা তাকে প্লুরাল ধরবো। তো যেহেতু এখানে দ্য পাবলিক হ্যাজ রিকোয়েস্টেড নট টু ওয়াক অন দ্য লন, তার মানে এখানে যে পাবলিকই হোক, সে সাদা হোক, কালো হোক, বড়লোক হোক, গরিব লোক হোক, জামা প্যান্ট পরা হোক, কোট প্যান্ট পরা হোক, সালোয়ার স্যুট পরা হোক, মহিলা হোক, পুরুষ হোক, সবাইকে একইভাবে ট্রিট করা হবে যে কেউই এইখানে লনে প্রবেশ করতে পারবে না। তাহলে আমরা এখানে পাবলিককে একটা আইডেন্টিটি হিসাবে ধরবো, সুতরাং একটা আইডেন্টিটি ধরলে আমাকে এখানে পাবলিককে সিঙ্গুলার ফর্ম দিতে হবে। তাই আমরা এখানে করবো দ্য পাবলিক ইজ রিকোয়েস্টেড নট টু ওয়াক অন দ্য লন। ওকে, নেক্সট, নান অফ ইউ হ্যাভ হ্যাড ডান দ্য ওয়ার্ক প্রপারলি। তো তোমাদের মধ্যে বলেছে কেউই কাজটা সঠিকভাবে করতে পারোনি। তো প্রথম কথা হচ্ছে না, হ্যাডটাকে তো নেব না, কারণ হচ্ছে কাজটা এই জাস্ট কমপ্লিট হয়েছে এবং এক্ষুনি তার রেজাল্ট বেরিয়েছে, এই চলছে রেজাল্ট ডিক্লারেশন চলছে বা ডিক্লারেশন জাস্ট শেষ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের দুটো জিনিস নিতে হবে, হ্যাজ মানে হ্যাভ। তাহলে কোনটা নেব? নান অফ ইউ, ইউটা দেখে সাধারণভাবে আমাদের মনে হতে পারে ইউ তো প্লুরাল, তার জন্য আমি তাহলে হ্যাভ নিই, এবং এইটার জন্যই কিন্তু ইউটাকে এখানে দিয়েছে যাতে আমাদের মনে হয় প্লুরাল। ইউ এর পরে হ্যাভ হয় জানি, ইউ হ্যাভ ডান ইট, তাহলে এখানে হ্যাভ নেওয়ার কথা। কিন্তু সামনে একটা বসে দেখো, ইউটা কিন্তু এখানে সাবজেক্ট নয়, নান অফ ইউ, নানটা কিন্তু আমাকে টার্গেটে রাখতে হবে। ইচ, এভরি, নান, এইরকম ধরনের সাবজেক্ট যদি বা এইরকম ওয়ার্ড দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় সেই ক্ষেত্রে মনে রাখতে হবে এইগুলো কিন্তু সব সিঙ্গুলার। প্রত্যেক কথাটার মানে হচ্ছে কিন্তু প্রতি এক, মানে প্রতি একজন করে। তাহলে এখানে পরে যদি প্লুরাল কোনো সাবজেক্ট থাকে সেটাকে আমরা গুরুত্ব দেবো না, আমরা দেখবো প্রথমে কে আছে। যেহেতু নান মানে কেউই পারেনি, মানে নো ওয়ান, সেক্ষেত্রে এটাকে সিঙ্গুলার সাবজেক্ট ধরতে হবে, তার জন্য আমরা এখানে লিখবো হ্যাজ। নেক্সট, দ্য পোয়েট ড্যাশ বাই দ্য বিউটিফুল সাইড অফ দ্য ফ্লাওয়ার্স অ্যাজ হি ড্যাশ সাইড অফ দ্য লেক। তারপরে এটা আমরা বুঝতেই পারছি, যদি আমি যেটা বললাম যেটা ওয়ার্ডসওয়ার্থের সেই ড্যাফোডিল কবিতার দ্বারা অনুপ্রাণিত যদি তাই হয়, তো কবি কি করছিলেন না, কি হয়েছিলেন না, ওই ফুলেদের সৌন্দর্য দ্বারা, ফুলেদের ওই বিউটিফুল সাইড দ্বারা তিনি খুব ইমপ্রেস হয়েছিলেন। দ্যাট মিনস এটা পাস্টে ঘটেছে, সুতরাং আমাকে এই ইমপ্রেস ভার্বটির পাস্ট টেন্স করতে হবে। সেটা কি হবে? তিনি ইমপ্রেসড হয়েছিলেন। দ্য পোয়েট ইমপ্রেসড, এইটা একটা ভুল হলো, এখানে আমাদের কি দিতে হবে যে পোয়েট ইমপ্রেস হয়েছিলেন, পোয়েট কিন্তু ইমপ্রেস করেননি। যদি আমরা শুধু ইমপ্রেস লিখতাম তাহলে পোয়েট কাউকে ইমপ্রেস করেছিলেন বোঝাবে, কিন্তু পোয়েট তো কাউকে ইমপ্রেস করেননি, তিনি এদের দ্বারা ইমপ্রেসড হয়েছিলেন, যার জন্যই এখানে দেওয়া রয়েছে বাই। সুতরাং আমাকে পাস্ট টেন্স করতে হবে, ওয়াজ ইমপ্রেসড। দ্য পোয়েট ওয়াজ ইমপ্রেসড বাই দ্য বিউটিফুল সাইড অফ দ্য ফ্লাওয়ার্স অ্যাজ হি, এইখানে আমরা করব ওয়ান্ডার্ড। কেন এখানে ওয়াজ ওয়ান্ডার্ড হলো না? ওয়াজ ওয়ান্ডার্ড না হওয়ার কারণ হচ্ছে এখানে কবি নিজেই ঘুরছেন, তাকে কিন্তু কেউ ঠেলে ঘুরিয়ে দিচ্ছে না। ওকে, তিনি নিজেই কিন্তু ঘুরছেন, তিনি লেকের পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছেন নিজের মনে। তো যেহেতু তিনি নিজে ঘুরছেন সুতরাং তিনি এখানে অ্যাক্টিভ, সুতরাং এখানে আমাকে অ্যাক্টিভ ভার্ব দিতে হবে, যেটা হচ্ছে দ্য পাস্ট টেন্স ওয়ান্ডার, ওয়ান্ডারের পাস্ট টেন্স ওয়ান্ডার্ড। এখানে কিন্তু যেহেতু পোয়েট নিজে কাউকে ইমপ্রেস করছেন না, তিনি ইমপ্রেসড হচ্ছেন, তিনি কারোর দ্বারা আনন্দ পাচ্ছেন, সেই জন্য এখানে কিন্তু আমাকে কি করতে হবে, এই ভার্বটাকে প্যাসিভ ফর্ম করতে হবে এবং এখানে বি ভার্ব দিয়ে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তো আমরা আরো একটা সেটকে ডিসকাস করে নিই। দেখো, ওকে, তো আমাদের 3 নম্বর সেটও রেডি। দেখো কি রয়েছে এখানে, একটা খুব বিখ্যাত ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের, সে দেনা পাওনা, তোমরা হয়তো অনেকেই পড়ে থাকবে, যদি না পড়ে থাকো আমি এই মাঝখানে গল্পটা তোমাদের ছোট করে বলে দেবো। রামসুন্দর often dash was going went had gone to see his daughter. রামসুন্দর তার প্রায় তার মেয়ের সঙ্গে দেখা করতে যেতেন। But he dash has have had no honor in his son-in-law's house. কিন্তু তার যে জামাতা, তার বাড়িতে রামসুন্দরের কোনো অনার অর্থাৎ সম্মান ছিল না। ইভেন দ্য
সার্ভেন্ট মানে বাড়ির যারা চাকর, ড্যাশ হ্যাড লুক ডাউন আপন হিম, মানে বাড়ির যারা সার্ভেন্ট তারা পর্যন্ত তাকে খুব মানে ঘৃণার দৃষ্টিতে দেখতো। Sometimes she saw his daughter for 4 minutes in an outer room, কিছুক্ষণের জন্য হয়তো কখনো কখনো তার ডটারের সঙ্গে তার হয়তো মিনিট চারেকের জন্য দেখা হতো সেই বাড়ির একটা বাইরের রুমে। Sometimes he has not allowed to see her, কখনো কখনো তো তার মেয়ের সঙ্গে তাকে দেখা করতে দিতেই হতো না। তোমরা মোটামুটি আন্দাজ পেয়ে গেছো, এটা রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গল্প দেনা পাওনা, যেখানে রামসুন্দর তার মেয়ের বিয়ে দিয়েছিল একটা বড়লোক পরিবারে। সেখানে অনেক টাকা তারা পণ চেয়েছিল, একটা ডাউরি সিস্টেমের ওপর একটা বড় কি বলবো কষাঘাত রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পের মধ্যে দিয়ে করেছিলেন, আমাদের সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন যে এই নিরুপমা বলে যে মেয়েটি, রামসুন্দরের মেয়ে, খুবই সুন্দরী মেয়ে, তার বিয়ে হয়েছিল জমিদার বাড়ির একজন ছেলের সাথে। তো যখন বিয়ের জন্য যে পণ ঠিক করা হয়েছিল বিয়ের দিনকে, সেই পণ রামসুন্দর জোগাড় করতে পারেননি। তো পাত্রের বাবা বিয়ে ছাদনাতলাতেই তিনি ঠিক করলেন যে না, এই বিয়ে হবে না। কিন্তু পাত্র একটুখানি মডার্ন টাইপের ছিল, সেগুলো ছিল না বিবাহ করিতে আসিয়াছি, বিবাহ করিয়া যাইব। তো এতে যাই হোক, শ্বশুরবাড়ির লোকজন খুব একটা প্রীত হয়নি। তো শ্বশুরবাড়িতে তাকে বহু অত্যাচার নিরুপমাকে সহ্য করতে হতো এবং রামসুন্দরকে প্রত্যেকেই অত্যন্ত অবজ্ঞার দৃষ্টিতে দেখতো। বাড়ির মেম্বার তো বটেই, এমনকি যারা চাকর বাকর তারা পর্যন্ত রামসুন্দরকে মানুষ বলে মনে করতো না। তিনি বহু কষ্ট করে সেই পণের টাকা জোগাড় করে দিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও শ্বশুরবাড়ির অত্যাচারে নিরুপমা বেঁচে থাকতে পারেনি, সে একদিন মারা যায়। তো যে পাত্র ছিল সে কিন্তু যেহেতু চাকরি করতো, সে বাড়ির থেকে বাইরে থাকতো, অন্য জায়গায় থাকতো, সে জানতেও পারে না তার মৃত্যুর কারণ কি। কিন্তু জমিদারদের বাড়ির যেরকম রিচুয়াল, সেই অনুযায়ী পুত্রবধূকে তার যে দাহ করার প্রক্রিয়া সেটা একদম খুব জাঁকজমক করে করা হয়েছিল, যাতে সবাই মনে করে হ্যাঁ একটা জমিদার বাড়ির মান সম্মান বজায় রাখলো। কিন্তু তারপরে আবার পাত্রের আবার বিয়ে দেওয়া হয় এবং সেইবার জমিদার গিন্নি সবাইকে মুখ বড় করে বলেছিলেন এইবার যা পণ একদম হাতে হাতে আদায়। তো এটা একটা আমাদের সমাজের ক্ষেত্রে একটা অভিশাপ। তো এই জিনিস যেন আগামী দিনে না হয়, তার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তা আমরা আপাতত এগিয়ে যাই এই প্রপার ফর্মস অফ ভার্বটা করবার ক্ষেত্রে। তো রামসুন্দর প্রায় কি করতেন না, যেতেন। এর জন্য আমরা করব ওয়েন্ট। হ্যাড গান কেন হবে না, কারণ যদি এরকম হতো যে দুটো পাস্টের ঘটনা হতো এবং তার মধ্যে একটাকে যদি অধিকতর পাস্ট বোঝানোর হতো, সেই ক্ষেত্রে আমরা হ্যাড গন কথাটা ব্যবহার করতে পারতাম। যদি সেরকম কিছু না থাকে তাহলে আমরা সিম্পল পাস্ট টেন্সকে ব্যবহার করব। টু সি হিজ ডটার, বাট হি ড্যাশ আছে হ্যাজ হ্যাড নো অনার ইন হিজ সান ইন লজ হাউস। এইখানে কিন্তু আমাদের করতে হবে হ্যাড, তার কোনো সম্মান ছিল না। তিনি যেতেন কিন্তু সম্মানটা তার প্রথম থেকেই ছিল না। অর্থাৎ এই যে তিনি যেতেন তার মানে বিয়ে হয়েছে, তারপরে হয়তো 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত তিনি গেছেন, তিনি যতবারই যেতেন কোনোবারই কিন্তু সম্মান, মানে প্রথম দিন থেকেই কিন্তু সম্মান নেই। যাওয়াটা তার যতবারই হোক না কেন সম্মানটা তার প্রথম থেকেই নেই। তার মানে সম্মান না থাকাটা কিন্তু এই যাওয়ার আগে থেকেই বলতে গেলে। সুতরাং আমরা এখানে হ্যাড নো অনার ইন হিজ সন ইন লজ হাউস করব। ইভেন দ্য সার্ভেন্টস, যে সার্ভেন্টরা আছে তারাও কিন্তু কি লুকড ডাউন আপন হিম। তার মানে এটা কিন্তু সিম্পল পাস্টই করতে হবে, কারণ যতবারই তিনি যেতেন প্রত্যেকবারই, মানে হ্যাডলুক মানে কোনো একবার বিশেষ ক্ষেত্রের জন্য তা নয়, প্রত্যেকবারই কিন্তু এই ঘটনাটাই হতো যে তিনি যতবারই যেতেন ততবারই কিন্তু তাকে ওই অবজ্ঞার দৃষ্টিতেই দেখা হতো। সামটাইমস হি কি হবে, যেহেতু পাস্ট টেন্সের কথা সেই জন্য আমরা বলবো স, যে কখনো কখনো তিনি দেখতেন saw his daughter for 4 minutes in an outer room, কখনো কখনো তার সঙ্গে তার ডটারের সাক্ষাৎ হতো বাইরের একটা ঘরে মিনিট চারেকের জন্য। সামটাইমস আবার কখনো কখনো টু সি হার, অর্থাৎ তার মেয়েকে তাকে দেখতে দেওয়া হতো না। দ্যাট মিনস তিনি দেখতে চাইতেন কিন্তু দেখতে দেওয়া হতো না। দ্যাট মিনস এখানে আমাকে প্যাসিভ করতে হবে, সুতরাং আমায় নিতে হবে was not allowed to see her, অর্থাৎ তার মেয়ের সঙ্গে তাকে দেখা করতে দেয়া হতো না। অর্থাৎ ওই বাড়ির যারা কর্তাকর্তা রয়েছেন তারা রামসুন্দরের সঙ্গে তার মেয়েকে দেখা করতে দিতেন না। সুতরাং এটা আমাকে রাখতে হবে হি ওয়াজ নট অ্যালাউড, তাকে দেখা করতে দেওয়া হতো না প্যাসিভ ভয়েস করে। ওকে, তাহলে এই সেটটা হয়ে গেল। আর একটা সেট আজকের এই ভিডিওর জন্য আমি তোমাদের করে দেখাবো।
ওকে, তো আমাদের ফোর্থ সেট রেডি হয়ে গেছে, কিন্তু এই সেটটা আমি যেটা চাইছি সেটা হলো এই সেটটা তোমরা করবে, এটা তোমাদের হোমওয়ার্ক, এইটা তোমরা করবে এবং এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা এর অ্যান্সারগুলো ব্ল্যাঙ্ক যেভাবে আছে সেই অনুযায়ী তোমরা দেবে। অর্থাৎ এটা হচ্ছে ব্ল্যাঙ্ক নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, চারটে ব্ল্যাঙ্ক রয়েছে। এই চারটে ব্ল্যাঙ্কের 1 2 3 4 এই নাম্বার দিয়ে তোমরা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে পাঠাবে। আমি তোমাকে টেক্সটটা একটু পড়ে দিচ্ছি কি রয়েছে দেখো। The other boys dash were delights at such an unexpected quick outcome, but Photik was rather embarrassed. Full stop. Makhon immediately was jumping up and threw himself onto him. Dash hit him with blind rage. তো এই অংশটাকে তোমরা কমপ্লিট করবে। আমি এর আগে পর্যন্ত যা দেখালাম তার ভিত্তিতে তোমরা চেষ্টা করে দেখো এটা পারো কিনা। যদি না পারো পরের ভিডিওর প্রথমেই কিন্তু আমি এটা সলিউশন করে দেবো। তো আশা করি তোমরা এটা পারবে। তা আমরা যে লাস্ট যে সেটটা দেবো সেটা এবার দেখে নিই। সো আমাদের পরের সেটও রেডি হয়ে গেছে দেখো। এটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা খুব বিখ্যাত গল্প। এই অংশটা পড়লেই তোমরা বুঝতে পেরে যাবে কোন গল্পের কথা বলা হচ্ছে এখানে। দেখো, I dash was sitting, am sitting, will sit in my study doing accounts when Rahmat suddenly dash appeared, will appear and salaamed before me. At first I didn't dash recognize him. He had no bag. He had lost his long hair. His former vigor had gone, has gone, will have gone. তো বুঝতে পারছো এটা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত গল্প কাবুলিওয়ালা, যার বিখ্যাত চরিত্র হচ্ছে রহমত। তিনি কাবুলিওয়ালা ছিলেন, সেই ছোট্ট মিনি যাকে তিনি ছোটবেলায় সেই খেজুর টেজুর দিতে যেতেন। তা একবার একটা অ্যাক্সিডেন্টের ফলে তাকে জেলে যেতে হয় এবং জেল থেকে ছাড়া পেয়ে যখন তিনি মিনির বাবার কাছে আসেন সেই দিনই মিনির বিয়ের দিন ছিল। তো যাই হোক, তাকে দেখে মিনিকে দেখে তার নিজের মেয়ের কথা মনে পড়তো আফগানিস্তানে। তো সেই দিনকে এসে যে সিচুয়েশনটা হয়েছিল তারই একটা অংশ এখানে তুলে ধরা হয়েছে। তো আমরা চলে আসছি, যেহেতু এটা একটা গল্প এবং এটা বহু অতীতকালে হয়েছে বলে আমরা ধরে নিচ্ছি, আমরা সেই হিসাবে এটাকে ট্রিট করব। প্রথমে আছে আই ড্যাশ, কি হবে তাহলে? যে সময় রহমত আসে, হোয়েন রহমত যখন এসেছে, তাহলে আমি একটা অতীতকালের ঘটনা, যে সময় রহমত এসেছে সেই সময় আমি কি করছিলাম। তাহলে অতীতকালে কোনো একটা কাজ যদি হচ্ছিল বোঝানো হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। তাই এখানে সেই জন্য আমরা করব আই ওয়াজ সিটিং, আমি বসে ছিলাম। ইন মাই স্টাডি, স্টাডি অর্থাৎ স্টাডি রুমের কথা বলা হচ্ছে এখানে, যে পড়াশোনার যে কক্ষ সেটা। ডুইং অ্যাকাউন্টস অর্থাৎ হিসাব নিকাশ করছিলাম। তোমরা বললাম যেটা তোমাদেরকে, মিনিট বিয়ে, তো সুতরাং তার যে হিসাব নিকাশ সেগুলো তিনি ওখানে বসে বসে করছিলেন। হোয়েন রহমত সাডেনলি, কি হলো? যখন রহমত কি করলো? হঠাৎ করে এসে, যেহেতু পাস্ট টেন্স এখানে দেখো অ্যাপিয়ার্স রয়েছে, এটা প্রেজেন্ট টেন্স, উইল অ্যাপিয়ার এটা ফিউচার টেন্স, তা দুটোই হবে না, ন্যাচারালি আমাদেরকে নিতে হবে এইটা। হোয়েন রহমত অ্যাপিয়ার্ড, হঠাৎ করে সে আবির্ভূত হলো। অ্যান্ড সালামড বিফোর মি, এসে সালাম করলো। অ্যাট ফার্স্ট আই ডিড নট, এখানে দেখা আছে ডিড নট, তারপর আছে রেকগনাইজড, রেকগনাইজিং, রেকগনাইজ। যেহেতু এটা পাস্ট টেন্স, সাধারণভাবে আমরা রেকগনাইজটাই নিতে যেতাম, কিন্তু নেব না, কারণ তার জন্য রয়েছে এখানে ডিড নট। এ অলরেডি এই যে পাস্ট টেন্সের পাস্টটাকে নিয়ে নিয়েছে, তাহলে সুতরাং আমাদের কাছে পড়ে থাকে শুধুমাত্র অরিজিনাল ভার্বটা। তো সেই ক্ষেত্রে আমরা ভার্বের যে অরিজিনাল ফর্ম রেকগনাইজ সেটাকে নেব। সুতরাং হয়ে যাবে এটা অ্যাট ফার্স্ট আই ডিড নট রেকগনাইজ হিম, আমি প্রথমে তাকে চিনতে পারিনি। হি, এরপর আছে হ্যাজ, হ্যাড, হ্যাভ।
এবার যেহেতু ধরো পাস্ট নিয়ে আমরা কাজ করছি, সুতরাং হ্যাজটা তো হওয়ার কোনো চান্স নেই, হ্যাভও হওয়ার কোনো চান্স নেই, তো একমাত্র কি হবে, হ্যাড হবে। এবং আরো একটা এক্সাম্পল থেকে তোমরা দেখতে হবে, দেখো পরেরটাতেই রয়েছে এই হি হ্যাড লস্ট হিজ লং হেয়ার, তারপরে এখানে যদি হ্যাড থাকে তাহলে এখানে তো হ্যাড অবভিয়াসলি হয়েই যাবে। তো হি হ্যাড নো ব্যাগ, হি হ্যাড লস্ট হিজ লং হেয়ার, হিজ ফর্মার ভিগোর, ফর্মার মানে হচ্ছে আগেকার, পূর্বের যে তার শারীরিক তেজ ছিল সেই তেজটাও কি হয়েছে, এইগুলো যেহেতু হ্যাড হয়ে এলো, সুতরাং এটাকেও আমাকে হ্যাডই করতে হবে, সুতরাং আমাকে করতে হবে হ্যাড গান। বাকি রইলে যেটা হ্যাজ গান প্রেজেন্টের সেটাও হবে না, এবং উইল হ্যাভ গান যেটা ফিউচার ক্ষেত্রে, ফিউচার পারফেক্টের ক্ষেত্রে সেটাও হবে না। সুতরাং এখানে হয়ে যাবে হিজ ফর্মার ভিগর হ্যাড গান, যে তার পুরনো তেজ সেটা সম্পূর্ণ চলে গেছে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি এই ধরনের ভিডিও আরো চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে তোমাদের চাহিদা কি। আরো এক্সাম্পল যদি চাও বলতে পারো, ডাফেন দত্ত, রায় মার্টিন যে কোনো ধরনের প্র্যাকটিস বুক থেকে এই ধরনের বহু এক্সাম্পল করানো যেতে পারে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট দিক, সেটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এই প্রপার ফর্মস অফ ভার্বস সম্পর্কে যদি তোমার আইডিয়া না হয় তাহলে অনেক ক্ষেত্রেই অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। তাই দেখো ভিডিওটাকে ভালো করে, শেষ অবধি দেখো, কোনো জায়গায় স্কিপ না করে দেখো, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্কগুলো তোমরা সরাসরি পেতে পারো। আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই, থ্যাংক ইউ।